একটা গভীর জঙ্গল, একদল শিকারী আর এক রহস্যময় গুহা। সেখান থেকে শুরু এক অবিশ্বাস্য গল্পের। 1867 সালে ভারতের বুলন্দর শহরে গভীর অরণ্যে নেগড়ের গুহা থেকে উদ্ধার হয়েছিল এক বন্য শিশু। সে মানুষের ভাষা জানতো না, নেগড়ের মতো গর্জন করত, চার পায়ে হাঁটতো আর কাঁচা মাংস ছাড়া কিছুই খেত না। শিকারীরা ধরে তাকে এক অনাথ আশ্রমে পাঠিয়েছিল, যেখানে তার নাম রাখা হয় দিনা শনিচার। কিন্তু সত্যিই কি সে সভ্য সমাজের অংশ হতে পেরেছিল, নাকি মানুষের মাঝে থেকেও রয়ে গিয়েছিল অরণ্যের সন্তান? দিনার জীবনের এই কাহিনী শুধু কিংবদন্তি নয়, এটি বাস্তবে জঙ্গল বুকের এক অন্ধকার দিক। এই সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন ব্রিটিশ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিং, যার কলমে সৃষ্টি হয়েছিল কিংবদন্তি চরিত্র মোগলি। কিন্তু কিপলিং এর গল্পের রঙিন মোগলির মতো দিনার জীবন এতটা রূপকথা ছিল না, বরং ছিল এক নিঃসঙ্গ ভাষাহীন অস্তিত্বের লড়াই। দিনা শনিচারের করুণ জীবন কাহিনী আজও প্রশ্ন তোলে, একজন মানুষকে শুধু জন্মসূত্রেই মানুষ হয়ে ওঠে, নাকি তাকে মানুষ করে তোলে তার পরিবেশ? পৃথিবীর নানা দেশের পুরাণ, লোকগাথা ও সাহিত্যে ছড়িয়ে আছে বন্য পশুপালিত মানব শিশুদের কাহিনী, যারা মানব সমাজ থেকে পরিত্যক্ত হয়ে বা অন্য কোনোভাবে পৌঁছে গিয়েছিল দুর্গম অরণ্যে, বেঁচে গিয়েছিল অলৌকিকভাবে। কারণ অসহায় শিশুগুলিকে বুকে টেনে নিয়েছিল নেগড়ে শিম্পাঞ্জি, বুনো কুকুর, হায়না, বানর, উট পাখি ও ভাল্লুকরূপী মায়েরা, যারা মানুষের মতো দুধের শিশুকে মৃত্যুমুখে ছুঁড়ে ফেলে দিতে শেখেনি। অপত্য স্নেহে তারাই আগলে রেখেছিল পরিত্যক্ত মানব শিশুগুলিকে, নিজের দুধ খাইয়ে বড় করে তুলেছিল নিজের শাবকদের সঙ্গে, শিখিয়েছিল অরণ্যের আইন কানুন, শিখিয়েছিল নির্মম অরণ্যে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রতিটি ধাপ। মানব সন্তান হয়েও তাই এই শিশুদের আচার আচরণ হয়ে গিয়েছিল তাদের পালক পিতামাতা ও ভাই বোনদের মতো। পশুদের মতোই এই শিশুরা চার হাত পায়ে হাঁটত, কেউ বানরের মতো তরতর করে গাছে উঠে এডাল ওডাল ঘুরে ফল পেড়ে খেত, কেউ অক্লেশে সাঁতরে পার হয়ে যেত কুমির গিজগিজ করা নদী, কেউ বা আবার পশুদের সঙ্গে এই দল বেঁধে শিকার করত, শিকারের মাংস কাঁচা চিবিয়ে খেত। তেমনই ছিল মোগলি, যে বন্য শিশুকে নিয়ে কালজয়ী উপাখ্যান লিখে গিয়েছিলেন ব্রিটিশ সাহিত্যিক ও সাংবাদিক রুডিয়ার্ড কিপলিং। তার হাতেই সৃষ্টি হয়েছিল কিংবদন্তি হয়ে যাওয়া চরিত্র মোগলি। বন্য শিশু মোগলির চরিত্রটি কিপলিং গড়ে তুলেছিলেন বাস্তবের এক বন্য শিশুর কাহিনী শুনে, যাকে খুঁজে পাওয়া গিয়েছিল উত্তরপ্রদেশের জঙ্গলে কিপলিং এর জন্মের ঠিক 2 বছর পরে। 1893 সালে লেখা ইন দ্য রুক গল্পে প্রথম মোগলি চরিত্রটি এনেছিলেন কিপলিং। তবে প্রথম গল্পেই বালক মোগলিকে হাজির করেননি তিনি। বালক মোগলির প্রবেশ ঘটেছিল জঙ্গল বুকের গল্পগুলিতে। যেমন প্রথম গল্পে ছিল না ভালু, বাগিরা, শের খান, কামেশুয়া, নাথু ও অন্যান্য চেনা চরিত্রগুলিও। প্রথম গল্পটিতে মোগলি ছিল এক সুদর্শন বন্য যুবক। গভীর অরণ্যে থাকত নেগড়ে মা ও 4 নেগড়ে ভাইয়ের সঙ্গে। যে কোনো পশুকে বশ করার অলৌকিক ক্ষমতা ছিল তার। মোগলির এই ক্ষমতা দেখে ব্রিটিশ ফরেস্ট অফিসার গিসবন তাকে ফরেস্ট গার্ডের চাকরিতে নিয়োগ করেছিলেন। গিসবন সাহেবের আর্দালি আব্দুল গফফরের মেয়ের প্রেমে পড়েছিল মোগলি। গফফর বাধা দিলেও গিসবন সাহেবের হুকুমে গফফরের মেয়ের সঙ্গেই মোগলির বিয়ে হয়েছিল, একটা সন্তানও হয়েছিল তাদের। কিন্তু যাকে অবলম্বন করে মোগলি চরিত্রটি গড়েছিলেন কিপলিং, তার জীবন কাহিনীটি কিন্তু কিপলিং এর গল্পগুলির মতো সুন্দর ও জমজমাট ছিল না, বরং ছিল সম্পূর্ণ আলাদা। সময়টা ছিল 1867 সালে 24শে ফেব্রুয়ারি। ভারতবর্ষে তখন চলছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। ভারতের উত্তরপ্রদেশের বুলন্দন জেলার গহীন জঙ্গলে ঘুরছে শিকারীরা। বুলন্দন শহরের অরণ্যে শিকার করতে গিয়েছিলেন কয়েকজন স্থানীয় শিকারী। তীর ধনুক ও গাদা বন্দুক দিয়ে শিকার করতে করতে শিকারীদের দলটি ক্রমশ এগিয়ে চলেছিল জঙ্গলের গভীরতম অংশের দিকে। বেশ কিছুটা যাওয়ার পর সামনে এসেছিল একটি টিলা। শিকারীদের চোখে পড়েছিল টিলার ওপর থাকা একটি গুহা। অভিজ্ঞ শিকারীরা অনুমান করেছিলেন গুহাটি সম্ভবত চিতাবাঘ বা নেগড়ের। শিকারের আশা তারা নিঃশব্দে এগিয়ে চলেছিলেন গুহাটির দিকে। দূর থেকে শিকারীরা দেখেছিলেন গুহাটির সামনে শুয়ে আছে কোনো প্রাণী। বন্দুকের পাল্লা থেকে প্রাণীটি দূরে থাকায় আর একটু কাছে এগোতে চেয়েছিলেন শিকারীরা, কিন্তু শিকারীদের পায়ের শব্দে ঘুম ভেঙে গিয়েছিল প্রাণীটির। বিদ্যুৎ বেগে প্রাণীটি ঢুকে গিয়েছিল গুহার ভেতর। কি প্রাণী সেটাও বোঝার সময় পাননি শিকারীরা। এরপর শিকারীরা ঘিরে ফেলেছিলেন গুহাটিকে। তাদের কানে এসেছিল কোনো হিংস্র পশু চাপা গর্জন। গুহার সামনে শুকনো ঘাস জ্বালিয়ে তৈরি করা হয়েছিল ধোঁয়া। আগুনের হালকা ও ধোঁয়া প্রবেশ করেছিল ছোট্ট গুহাটিতে। নেগড়েরা বাইরে আসতে একরকম বাধ্যই হলো। গুহার ভেতর থেকে বেরিয়ে এসেছিল কয়েকটি নেগড়ে শাবক। মা নেগড়েকে মারার জন্য শিকারীরা গুহা মুখের দিকে বন্দুক তাক করেছিলেন, কিন্তু তারা চোখ কপালে তুলে দিয়ে নেগড়ে বাঘের মতোই গর্জন করতে করতে গুহার বাইরে বেরিয়ে এসেছিল সম্পূর্ণ এক শিশু।
বয়স খুব বেশি হলে 5 কি 6। শিকারীরা শিশুটিকে ধরার চেষ্টা শুরু করেছিলেন। সেই সুযোগে পালিয়েছিল নেগড়ের শাবকেরা, কিন্তু শিশুটি কিছুতেই ধরা দেবে না। পশুর মতো আঁচড়াতে কামড়াতে চেষ্টা করছিল, কিন্তু একসময় শিকারীরা ধরে ফেলেছিলেন শিশুটিকে। দড়ি দিয়ে শিশুটিকে বেঁধে শিকারীরা নেমে এসেছিলেন টিলার ওপর থেকে, ধরেছিলেন ফেরার পথ। শিকারীদের সবার মনেই ঘোরাফেরা করছিল দুটি প্রশ্ন: নেগড়ের গুহায় মানব শিশুটি এলো কিভাবে, এবং বাবা মা ছাড়া এই শিশুটি বিপদসংকুল অরণ্যে একা কিভাবে বেঁচেছিল। হাজার জিজ্ঞাসা করেও শিকারীরা কোনো উত্তর পাননি শিশুটির কাছ থেকে। শিশুটি কথা বলছিল না, শিকারীদের ইশারাও বুঝতে পারছিল না। ফ্যালফ্যাল করে তাকিয়েছিল শিকারীদের দিকে। মাঝে মাঝেই তার গলা থেকে বেরিয়ে আসছিল রক্ত জল করে দেয়া চাপা গর্জন। দলটির বুঝতে বাকি রইল না যে সে আদতে একজন বন্য শিশু, ফেরাল চাইল্ড। বোঝা গেল যে দিনার লালন পালনের কাজটি হয়তো নেগড়ের পাহালি করেছিল। জঙ্গল থেকে উদ্ধার করার পর শিশুটিকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছিল আগ্রার সিকিন্দায় থাকা একটি অনাথ আশ্রমে। শিশুটিকে যেদিন অনাথ আশ্রমে দিয়ে যাওয়া হয়েছিল সেদিন ছিল শনিবার। আদিবাসী রীতিতে বাদ দিয়ে নাম রাখার প্রথা বহু প্রাচীন। যেমন সোমবার হলে নবজাতকের নাম রাখা হয় সোমবারই, মঙ্গলবার হলে মঙ্গলু, বুধবার হলে বুধুয়া। সেই প্রথা মেনেই পরিচয়হীন শিশুটির নাম মিশনারিরা রেখেছিলেন দিনা শনিচর। অনাথ আশ্রমে আসার কয়েক ঘন্টার মধ্যেই মিশনারিরা লক্ষ্য করেছিলেন শিশুটির আচার আচরণের সঙ্গে নেগড়ের অদ্ভুত মিল। হাতের তালু ও পায়ের তলা পশুদের মতোই শক্ত। শিশুটি দিনের বেলায় ঘুমাতো ও সারা রাত জেগে থাকতো। অদ্ভুত সব আওয়াজ করত মুখ দিয়ে। যে ঘরে রাখা হয়েছিল শিশুটিকে সেখানে সে খাঁচাবন্দি বাঘের মতোই 4 হাত পায়ে পায়চারি করতো সারা রাত, কারণ সে 2 পায়ে ভর দিয়ে চলতে শেখেনি। তবে মাঝে মাঝে জানলার কাছে গিয়ে হাত দিয়ে দেয়াল ধরে পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে জানলার বাইরেটা দেখার চেষ্টা করত। ঘরটির পেছনে ছিল বাগান, সেখানে ছিল বড় বড় গাছ। দিনাকে তখন ভীষণ উত্তেজিত দেখাতো। দিনাকে পোশাক পরানোর চেষ্টা শুরু করেছিলেন মিশনারিরা, কিন্তু পোশাক পরাবার পরের মুহূর্তেই দাঁত দিয়ে পোশাক ছিঁড়ে দিয়ে আবার হয়ে যেত দিনা। খাবার খেতে দিলে আগে সে শুঁকে দেখতো, পছন্দ না হলে খাবারটি ছুঁতো না। কাঁচা মাংস খেতে দিলে প্রায় ঝাঁপিয়ে পড়ে খেতে শুরু করত। ঘরের কোণে গিয়ে হাড় চিবাতো হিংস্র পশুদের মতোই। বেশিরভাগ সময়ই একলা থাকতে পছন্দ করত দিনা। এসব আচরণের জন্যই দিনা শনিচরকে নেগড়ের বালক বা আক্ষরিক অর্থে নেগড়ের বাচ্চা বলে ডাকতে শুরু করেছিলেন মিশনারিরা। ওয়েন ডেনিস নামক শিশু মনস্তত্ত্ববিদ তার 1941 আমেরিকান জার্নাল অফ সাইকোলজি প্রবন্ধে দিনার মতো বন্য শিশুদের বিভিন্ন বৈশিষ্ট্য লিপিবদ্ধ করেছিলেন। অরণ্যে প্রতিপালিত শিশুদের গবেষণায় তিনি দেখান যে এই শিশুরা মানুষের সাথে মিশতে তেমন কোনো আগ্রহই দেখাতো না। তাছাড়া গরম বা ঠান্ডা আবহাওয়াতেও তারা কোনো রকম কাবু হতো না। মিশনারিদের মাধ্যমে দিনা শনিচরের কাহিনী ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। পশ্চিমের খবরের কাগজগুলিও গুরুত্ব দিয়ে ছাপতে শুরু করেছিল দিনার কথা, এক মানুষরূপী নেগড়ে বালকের পশু থেকে মানুষ হওয়ার মুখরোচক কাহিনী। দিনা ধীরে ধীরে বড় হতে থাকলো। ধীরে ধীরে দিনা মানিয়ে নিয়েছিল মানব বেষ্টিত পরিবেশে। মানুষের মতো বিভিন্ন আচার আচরণে কিছুটা অভ্যস্ত হয়ে উঠেছিল। পক্ষালান কক্ষ ঠিকঠাক ব্যবহার করা থেকে শুরু করে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া, পোশাক পরিধান, ঠিকমতো হাঁটা চলা, 2 পায়ে হাঁটতে শিখেছিল, পোশাক পরে থাকতে শিখেছিল, মানুষের ভাষা বুঝতে শিখেছিল। কিন্তু তাকে কথা বলাতে পারেননি মিশনারিরা। দিনার কখনোই মানুষের ভাষায় কথা বলা হয়ে ওঠেনি। মনে করা হয় তার কখনো মানুষের ভাষায় কথা বলতে না পারার কারণ শৈশবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সাধারণভাবে অন্যান্য বাড়ন্ত শিশুর মতো সে এই শিক্ষাটি পায়নি। তবে আশ্রমের বাকি লোকজনের সাথে যোগাযোগ করার একটি সক্রিয় ধরন সে গড়ে নিয়েছিল। তাদের সাথে নিজের একরকম বোঝাপড়া তৈরি করে নিয়েছিল সে। তবে দিনা প্রায়ই নেগড়ের মতো আওয়াজ করে উঠত। এটা যোগাযোগ করার চেষ্টা কিনা নিশ্চিত হতে পারেনি কেউ। দিনার সাথে বাকিদের সম্পর্কে তেমন উন্নতি না হলেও তার বন্ধুত্ব গড়ে উঠেছিল আশ্রমে থাকা আরেক বন্য শিশুর সাথেই। দুজনের মধ্যে বেশ মিল থাকায় দ্রুতই তারা বন্ধু বনে গিয়েছিল। একে অপরের খেলার সঙ্গী ছিল তারা। চায়ের পেলা থেকে কিভাবে চুমুক দিয়ে চা পান করতে হয় সেটিও দিনা সেই ছেলেটিকে শিখিয়েছিল। আর 10 জন কর্মচারীর চেয়ে সেই ছেলের সাথেই বেশি স্বাচ্ছন্দ্যের সময় কাটাতো। নেগড়ে বালক দিনার আচরণের বিবর্তন দেখার জন্য দল বেঁধে অনাথ আশ্রমটিতে আসতেন সাহেব মেমরা। বিপুল অর্থ জমা পড়তো অনাথ আশ্রমের তহবিলে। এভাবেই অনাথ আশ্রমে দিনা শনিচর কাটিয়েছিল প্রায় 3 দশক। 5 ফুট 2 ইঞ্চির মতো উচ্চতায় পৌঁছে গিয়েছিল দিনা, কিন্তু মুক্তির প্রহর এগিয়ে আসছিল তার অজান্তেই। মিশনারিদের আশ্রয়ে 28 বছর থেকেও দিনা আক্রান্ত হয়েছিল যক্ষ্মায়। কেন তার যক্ষ্মা হয়েছিল সে প্রশ্নের উত্তর দেননি মিশনারিরা। 1895 সালে মাত্র 34 বছর বয়সে বন্দি দশা থেকে চিরতরে মুক্তি পেয়েছিল দিনা শনিচর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন অনাথ আশ্রমের চৌহদ্দিতে কুকুর, বিড়াল বা পাখি ঢুকলে উত্তেজিত দিনা দৌড়ে যেত প্রাণীগুলোর দিকে, যেন ওরাই তার আপনজন। পশু পাখিগুলো ভয় পেয়ে পালিয়ে যাওয়ার পর
দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে থাকতো দিনা। হয়তো তার বুক ফেটে যেত জঙ্গলে ফিরে না যাওয়ার দুঃখে, তবুও তার চোখে দেখা যেত না এক ফোঁটা জল। কারণ বাস্তবের মোগলি দিনা শনিচরকে তার নেগড়ে মা মানুষের মতো কাঁদতে শেখায়নি। দিনা যে 8-10টা মানুষের মতো নয় তা বলতে কোনো দ্বিধা নেই। তার শৈশব কেটেছে গহীন বনে, নেগড়েদের সান্নিধ্যে। শিকারের দল তাকে এতিমখানা নিয়ে তো এলো ঠিকই, কিন্তু কোনোদিন হারানো অরণ্যের কথা ভুলতে পারেনি দিনা। তাই মানুষ কিভাবে হয়ে উঠতে হয় তা রপ্ত করা সম্ভব হয়ে ওঠেনি তার। মানুষের চেয়ে বুনো নেগড়ের বৈশিষ্ট্য তার মধ্যে প্রকটভাবে ছিল। দিনা শনিচরের ঘটনা মানব আচরণ, ভাষা, শিক্ষা ও পরিবেশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলে। তার জীবনের গল্প নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন প্রাথমিক বছরগুলোতে সামাজিক সম্পর্ক ও শিক্ষার অভাব একজন ব্যক্তির মানসিক ও শারীরিক বিকাশকে কিভাবে প্রভাবিত করে। দিনা শনিচর কখনোই কথা বলতে শিখতে পারেননি এবং তার মানসিক বিকাশ শিশু সুলভই থেকে যায়। এটি প্রমাণ করে যে ভাষা ও সামাজিক বিকাশের জন্য প্রাথমিক বয়সে পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। দিনা শনিচরের ক্ষেত্রে যেন এই কথাই সত্যি ছিল। অরণ্য থেকে তাকে ফিরে এনে মানুষ বানানোর চেষ্টা করা ছিল ভুল পদক্ষেপ।